হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে ক্র্যাক ডাব্লিউবিপি বইটা সলভ করছিলাম, সেই বইটার আজকে সেট নম্বর 21 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। দেখো, ফার্স্ট কোশ্চেন, যে একটি জিনিস 364 টাকায় বিক্রি করলে 9% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে এর বিক্রয় মূল্য কত হবে? তাহলে 364 টাকায় বিক্রি করেছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর এইদিকে তার 9% ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্রয় মূল্য আমরা বের করব। ক্রয় মূল্য অর্থাৎ সিপি যদি আমরা 100 টাকা ধরি, যে সিপি হচ্ছে 100 টাকায় 100 টাকার 9% ক্ষতিতে বিক্রি করেছে, মানে বিক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই 91 টাকায় বিক্রি করেছিল, কিন্তু এখানে বলা আছে 364 টাকায় বিক্রি করেছে। তাহলে কিন্তু আমরা এখানে পেলাম 91 ইউনিট, কিন্তু বইয়ে বলা আছে 364। তাহলে এটা সমানই বলতে পারি কত? 364। তাহলে 1 সমান কত? 1 সমান হচ্ছে 4 একে 4, 4 9 36, 4 ইউনিট। তাহলে এখানে ক্রয় মূল্য যেটা আমরা 100 ধরেছিলাম, তাহলে 100 সমান কত হবে? তাহলে 100 সমান কত হবে? 1 ইউনিট সমান যদি 4 হয়, তাহলে 4 ইউনিট সমান কত হবে? 400 টাকা। এটা আমরা কি পেয়ে গেলাম? এটা পেয়ে গেলাম 100 ইউনিটের মান, অর্থাৎ ক্রয় মূল্য। এবার কি বলা আছে? 10% লাভ করবে। তাহলে ক্রয় মূল্যের ওপর সবসময় লাভ নির্ধারণ করা হয়। তাহলে এখানে ক্রয় মূল্য 400 টাকা, তাহলে 400 টাকার সে কি করবে? 10% লাভ করবে। তাহলে 400 টাকার 10% লাভ মানে কত? 10% লাভ মানে বিক্রয় করবে হচ্ছে 110, তাহলে 100 এই টাকাটাই। তাহলে এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটা গেল, 4 11 44, অর্থাৎ 440 টাকা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, 440 টাকা এর বিক্রয় মূল্য হবে, 440 টাকা। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 68 বছর। 8 বছর আগে এদের বয়সের অনুপাত ছিল 12:1, তবে 4 বছর পরে ওই অনুপাতটা কত হবে? তাহলে প্রথমে পিতা ও পুত্রের বর্তমানের সমষ্টি বলা আছে, তাহলে 8 বছর আগে। তাহলে প্রেজেন্ট যদি এখানে আমি ধরি, প্রেজেন্ট এবার 8 বছর আগে এদের রেশিও কত ছিল? আমরা এখানে লিখছি যে 8 বছর আগে রেশিও কত ছিল? রেশিও ছিল হচ্ছে 12, রেশিও হচ্ছে 1। ঠিক আছে, তাহলে একটাকে আমরা 12x ধরবো, একটাকে আমরা 1x ধরবো। ঠিক আছে, এটাকে x ধরে করলেই সুবিধা হবে। একটাকে 12x ধরলাম, আর একটাকে হচ্ছে 1x ধরলাম। এবার এটা হচ্ছে 8 বছর আগে। তাহলে বর্তমানে তাদের বয়স কত হবে? মানে 8 বছর পরে তাদের বয়স কত হবে? তাহলে তার পিতার যে বয়স হবে সেটা কত হবে? 8 বছর পরে হবে 12x + 8, আর তার পুত্রের বয়স কত হবে? হবে x + 8। ক্লিয়ার? এবার এখানে বলা আছে এটা প্রেজেন্টে তাদের দুজনের বয়স পেলাম, এদের যোগফল অর্থাৎ বর্তমানের বয়সের যোগফলটা আমরা যদি দেখি, তাহলে 12x আর x যোগ করলে কত হবে? 12x আর x যোগ করলে হচ্ছে 13x। ঠিক আছে, 13x, আর 8 আর 8 যোগ করলে হচ্ছে 16x। তাহলে পিতা আর পুত্রের যে বয়সের সমষ্টি, মানে বর্তমান বয়সের সমষ্টি কত পেলাম? 13x + 16। কিন্তু এখানে কত বলা আছে? এখানে বলা আছে 68 বছর। তাহলে এটা সমানই বলতে পারি কত? 68। তাহলে +16 এদিকে গেলে কি হবে? -16 হয়ে যাবে। তাহলে এদিকে হচ্ছে কত? 5 আর হচ্ছে 2, 52। ঠিক আছে, 52। 13x সমান কত পেলাম? 13x সমান হচ্ছে 52। তাহলে এই 13 দিয়ে কাটা দাও, 4 13 52, মানে x সমান কত? x সমান পেলাম আমরা 4। ঠিক আছে, x সমান যদি 4 পেলাম, এখানে বলা আছে 4 বছর পর ওই অনুপাত কত হবে? মানে প্রেজেন্টে তাদের বয়সটাকে বের করি। তাহলে তার পিতার বয়স কত হবে? তাহলে 12x + 8। তাহলে x এর ভ্যালু কত পেলাম? x এর ভ্যালু 4 পেলাম। তাহলে 4 12 48, 48 আর 8 যোগ করলে কত হবে? 56। প্রেজেন্টে তার পিতার বয়স হচ্ছে 56, আর এদিকে হচ্ছে কত? 4 + 8, অর্থাৎ 12 বছর। তাহলে তার পুত্রের বয়স হচ্ছে 12 বছর, কিন্তু বলা আছে কি 4 বছর পরে। তাহলে 4 বছর পরে মানে কি করব? এক্সট্রা আবার 4 যোগ করব। তাহলে 4 বছর পরে তার পিতার বয়স কত হবে? 60 বছর, আর তার পুত্রের বয়স কত হবে? 16 বছর। এদের আমাদের অনুপাত বের করতে হবে। তাহলে 4 দিয়ে কাটা দাও, 4 15 60, 4 দিয়ে 4 4 16, তাহলে 15:4। কোন অপশন আছে? অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। কলার দাম 20% বৃদ্ধি পেল এবং একটি পরিবারে কলার ব্যবহার শতকরা কত কমালে কয়লার খরচ একই থাকবে? ঠিক আছে, কয়লার দাম 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে কয়লার দাম প্রথমে যদি 100 টাকা থাকে, 100 টাকার 20% বৃদ্ধি মানে কত? 120 টাকা হলো। সে কয়লার ব্যবহারটাকে একই রাখবে, অর্থাৎ 100 টাকাই রাখবে। তাহলে তাকে কত টাকা কমাতে হবে? তাহলে এখানে আমরা 20 টাকা কমাবো খরচ। কত থেকে কমাচ্ছি আমরা? 120 থেকে কমাচ্ছি। তাহলে তলায় 120 ইন্টু হচ্ছে কত? ইন্টু হচ্ছে 100।
ঠিক আছে, তাহলে এদিকে এই 20 দিয়ে কাটা দাও 6, 2 দিয়ে কাটা দাও 3, 2 দিয়ে কাটা দাও 50, তাহলে এদিকে 3 16 48, 16 পূর্ণ 2/3% হয়ে যাবে সঠিক উত্তর অপশান সি। দুটি সংখ্যার অনুপাত 2:3, তাদের লসাগু 54 হলে সংখ্যা দুটি যোগফল কত? তাহলে দুটি সংখ্যা, একটাকে আমি 2x ধরছি আর একটাকে আমি 3x ধরলাম, ঠিক আছে। এদের লসাগু কত হবে? এলসিএম যদি আমরা বের করি তাহলে কত হবে? দুটোর মধ্যে কমন কি নেই? 6, কমন কি আছে? x, তাহলে 6x হয়ে গেল লসাগু, কিন্তু এখানে কত বলা আছে? লসাগু হচ্ছে 54, ঠিক আছে। তাহলে এখানে এই 6 দিয়ে কাটা দাও 6 9 54, মানে x সমান কত পেলাম? x সমান আমরা 9 পেলাম। x সমান যদি 9 পেলাম তাহলে বলা আছে দুটি সংখ্যার যোগফল কত হবে? তাহলে 3x আর 2x কে, মানে 2x আর 3x কে যোগ করো, টোটাল এদের যোগফল কত হবে? যোগফল হচ্ছে, এদের যোগফল কত হচ্ছে? যোগফল হচ্ছে 5x, ঠিক আছে। যোগফল কত পেলাম? 5x, তাহলে এখানে 5 আর x এর মান কত পেলাম? x এর মান পেলাম 9, তাহলে 5 9 45। এ একটা কাজ 10 দিনে, বি একটা কাজ 12 দিনে, সি 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটা শুরু করার 2 দিন পরে এ কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে সি চলে যায়, মানে 2 দিন পরে এ চলে যায় এবং কাজ সম্পূর্ণ হওয়ার, মানে শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। আমরা এখান থেকে একটা কনসেপ্ট জানি, যদি পরে বলে যে কাজ 2 দিন পরে, পরে বললে কি করব আমরা? টোটাল ওয়ার্ক থেকে মাইনাস করব। আর আগে বললে আমরা কি জানি? যোগ করতে হয়, এই কনসেপ্টটা আমরা জানি। তাহলে কাজটি শেষ হতে কতদিন সময় লেগেছিল? তাহলে প্রথমে এখানে আমরা টোটাল ওয়ার্কটা বের করব। তাহলে এ কত দিনে করছে কাজটা? 10 দিনে কাজটা করছে। বি কাজটা কত দিনে করছে? বি কাজটা হচ্ছে 12 দিনে করছে, ঠিক আছে। আর সি কাজটা কত দিনে করছে? সি কাজটা করছে হচ্ছে 15 দিনে, ঠিক আছে। 10 12 আর 15 লসাগু কত হবে? 10 12 15 লসাগু হবে 60। তাহলে 60 হলে এ কত ইউনিট কাজ করবে? 6 10 60, 5 12 60, 4 15 60। এবার বলা আছে কাজ শুরু করার 2 দিন পরে এ চলে যায়, তাহলে এ 2 দিনে কত ইউনিট কাজ করেছে? তাহলে এর এফিসিয়েন্সি 6 ইউনিট, 6 ইউনিট করে 2 দিনে 6 দুগুণে 12 ইউনিট কিন্তু এ কাজ করে নিয়েছে। তাহলে আমরা কি বলেছি? পরে বললে আমরা মাইনাস করব, তাহলে এখানে 12 ইউনিটটাকে 60 ইউনিটের মধ্যে 12 ইউনিটটাকে মাইনাস করব, অর্থাৎ 48 ইউনিট হলো। এবার কি বলা আছে? কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তাহলে সি যখন আগে যায় বলা থাকে তখন আমরা যোগ করি। সি যদি 4 দিন আগে না যেত তাহলে কত ইউনিট বেশি কাজ হতো? তাহলে সি এর এফিসিয়েন্সি হচ্ছে 4 ইউনিট, আর 4 দিনে 4 4 16 ইউনিট বেশি কাজ হতো। তাহলে এখানে আমরা কি করব? 16টাকে যোগ করব, 6 8 14 64 ইউনিট। এই 64 ইউনিট কাজটা কে করবে? যে পরে বলা থাকে, মানে এই 2 দিন পরে কাজ ছেড়ে চলে যায়, মানে এ পার্মানেন্ট চলে যায়। আর সি আগে বলা আছে, মানে সি যাবে না, ঠিক আছে। এটা মনে রাখবে যে এ পরে বলা আছে মানে কি এ পার্মানেন্ট চলে গেছে, আর আগে বলা থাকলে সে কিন্তু যাবে না। তাহলে এ কিন্তু পার্মানেন্ট চলে গেছে, তাহলে কাজটা করবে কি? কে? বি আর সি মিলে, ঠিক আছে। বি আর সি মিলে, বি আর সি এর এফিসিয়েন্সি কত? 9 ইউনিট। তাহলে 64 ইউনিটের কাজটা 9 ইউনিট করে কত দিন সময় লাগবে? 64/9 দিন সময় লাগবে। একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে ওই রকম আরও 3টি নল খুলে দেওয়া হয়। ট্যাঙ্কটি পূর্ণ হতে মোট কত সময় লাগবে? তাহলে কোনো একটা ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে, ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হতে নিশ্চয়ই প্রথমে 3 ঘন্টা তো সময় লাগছে। এবার কত মিনিট লাগছে? প্রথমে একটা ট্যাঙ্ক পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে, কিন্তু অর্ধেক পূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে? এদিকে 3 ঘন্টা সময় লাগছে। কিন্তু বলা আছে কি আরও এরকম 3টি নল খুলে দেওয়া হলো। প্রথমে তো একটা নল চলছিল, আরও 3টি নল খুলে দেওয়া হলো, তাহলে কতক্ষণ সময় লাগবে? মানে এদিকে 3টি নল খুলেছে আর প্রথমে একটা নল চালু ছিল, মানে এই একটি নল দেখো বলা আছে 6 ঘন্টায় পূর্ণ করে। তাহলে এখানে প্রথমে একটা নল আর এখন 3টে নল, অর্থাৎ 4টা নল, মানে 4 5 কত ঘন্টা পূর্ণ করে? মানে প্রথমে তো একটা নল 6 ঘন্টায় পূর্ণ করে, ট্যাঙ্কটি অর্ধেক, একটা নল কিন্তু 3 ঘন্টায় অর্ধেক পূর্ণ করে দেয়। আর 4টা নল কি করবে? তাহলে আর অর্ধেক, বাকি টোটাল হচ্ছে 6 ঘন্টার কাজ, তার মধ্যে একটা নল 3 ঘন্টায় পূর্ণ করে দিয়েছে। তাহলে
আর বাকিটা কতটা আছে, আর 3 ঘন্টা বাকি আছে। ওই 3 ঘন্টা কে করবে, 4টা পাইপে। তাহলে 4টা পাইপ করছে 3 ঘন্টাতে, তাহলে একটা পাইপ মিলে কত ঘন্টায় কাজটা করবে, 3/4 ঘন্টা। তাহলে এখানে টোটাল তার সময়টা কতক্ষণ লাগবে, একটা 3 ঘন্টার, একটা 3/4 ঘন্টা। এবার 3/4 ঘন্টাটা ঘন্টা আছে, এটাকে মিনিট করে দাও। মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে 4 15 60, 3 15 45, অর্থাৎ 45 মিনিট। তাহলে প্রথমে 3 ঘন্টা আর এখন লাগবে 45 মিনিট। ঠিক আছে, ঠিক আছে, 3 ঘন্টা 45 মিনিট। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। রাম রহিম রতন একটি ব্যবসায় যথাক্রমে 5,000 টাকা, 4,000 টাকা, 3,000 টাকা বিনিয়োগ করে। রতন দেখাশোনার জন্য মাসে 200 টাকা মাসিক 200 টাকা পায়। বছরের শেষে মোট লাভ 8,400 টাকা হলে রতন মোট কত টাকা পাবে। তাহলে এখানে রাম রহিম আর রতন, এখানে এখানে আমরা লিখছি রাম, ঠিক আছে, রাম রহিম আর একটা হচ্ছে রতন। এবার এদের আমি কি বলেছি, যখন এগুলো এরকম থাকবে 5,000, 4,000, 3,000, এখানে অনুপাতের ক্ষেত্রে কাটার থেকে আমরা এখানে কোশ্চেনেই কেটে দেবো। তাহলে এদিকে 3টে শূন্য 3টে শূন্য কাটা গেল। তাহলে রাম পাচ্ছে 5 ইউনিট, রহিম পাচ্ছে 4 মানে বিনিয়োগ করছে 4 ইউনিট, আর রতন বিনিয়োগ করছে 3 ইউনিট। মোট বছরের শেষে মোট লাভ কত টাকা হচ্ছে, 8,400 টাকা। আর রতন দেখাশোনার জন্য মাসে 200 টাকা করে পাচ্ছে। তাহলে বছরে সে কত টাকা পাবে, তাহলে 200 গণিত সে এক বছরে মানে মাসে সে 200 টাকা, তাহলে 12 মাসে সে কত টাকা রতন নিচ্ছে, 2,400 টাকা। এই 2,400 টাকা কোথা থেকে নেবে, সে লাভ থেকেই নেবে। যে টোটাল বছরের শেষে যত টাকা লাভ হবে তার মধ্যে 2,400 টাকা রতন কিন্তু দেখাশোনার জন্য নিয়ে নেবে। তাহলে 8,400 টাকা ছিল তাদের লাভ, তার মধ্যে 2,400 টাকা, এই 2,400 টাকা কে নিয়ে নিল, রতন নিয়ে নিল। তাহলে তাদের কাছে আর বাকি কত থাকলো, আর 6,000 টাকা বাকি থাকলো। এই টাকাটা এদের রাম রহিম রতনের প্রফিট অনুযায়ী ভাগ হবে। এখানে আমাদের ইনভেস্টের এটা রেশিও বলা আছে, তাহলে এখান থেকে প্রফিটের রেশিও কি হবে, যদি টাইম বছরের শেষে বলা আছে মানে 3 জনেরই টাইম 12 মাসের জন্য কেটেছে, সেই অনুপাতে 12গুলো কাটা যাবে, মানে এটাই হয়ে যাবে আমাদের কি প্রফিটের রেশিও, 5:4:3। এটাই হয়ে গেল আমাদের প্রফিটের রেশিও। টোটাল 4 5 9 3 12 ইউনিট প্রফিট। কিন্তু এখানে কত আমরা পেয়েছি, এখানে রতনকে দেওয়ার পর প্রফিট হচ্ছে 6,000 টাকা। এই 6,000 টাকা আমরা বলতে পারি এই 12 ইউনিটের ভ্যালু। ঠিক আছে, তাহলে 1 ইউনিট সমান কত হবে, তাহলে 1 ইউনিট সমান 5×12 অর্থাৎ 5,000 টাকা। তাহলে এখানে রতন কত টাকা পাবে, তাহলে রতনের এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, 3 5 15, সরি এখানে 5,000 হবে না, এটা হবে কত, এটা হবে 500, 5×12 মানে 500 হবে। ঠিক আছে, তাহলে এখানে 3 ইউনিটের ভ্যালু কত হবে, 3 5 1500 টাকা। তাহলে রতন এদিকে কত পাচ্ছে, 1500 টাকা। মানে এই 6,000 টাকার মধ্যে সে তো 1500 টাকা পাচ্ছেই। তাহলে রতন কত পাচ্ছে, 6,000 টাকার মধ্যে 1500 টাকা। আর দেখাশোনার জন্য সে এদিকে পেয়েছে কত, বছরে সে 2,400 টাকা পেয়েছে টোটাল। তাহলে তার সে কত টাকা পাচ্ছে, 0 0 4 5 9 3900 টাকা। তাহলে রতন যে টোটাল মোট পাচ্ছে দেখাশোনার জন্য 2,400, আর সে এদিকে হচ্ছে 1500 মানে বিজনেসের জন্য, তাহলে টোটাল সে 3900 টাকা পাচ্ছে। 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 6 8 10 15 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি, 1-এর পর 4টা শূন্য, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 6 8 10 15 লসাগু কত হবে, 6 10 15 যে লসাগু সেটা হবে কত, 30। 30 আর 8-এর লসাগু কত হবে, 120। তাহলে এই 30 আর 8-এর লসাগু কত হবে, 120। তাহলে 120 দিয়ে ভাগ করে দাও। তাহলে 120 দিয়ে ভাগ করলে কত হবে, 8 12 96। তাহলে এখানে হচ্ছে 8 12 96, তাহলে 960। তাহলে এদিকে কত থাকছে, 40, আর এদিকে 40 একটা শূন্য নামলো, 3 12 36, 3 12 36। তাহলে এদিকে হচ্ছে কত, 360, আবার 40 নামলো। তাহলে এবার কি বলা আছে যে
কোন সংখ্যায় যোগ করতে হবে, তাহলে 40-এর সাথে কত যোগ করলে আমাদের 120 দ্বারা ভাগ হবে, তাহলে 40-এর সাথে আমরা দেখছি যদি 80 যোগ করি তবে সেই সংখ্যাটা 40-এর জায়গায় 120 হতো, 1 দিয়ে ভাগ চলে যেত। কিংবা এটার আসল বের করার নিয়ম হচ্ছে কি, এইখানে আমাদের 120 আর 40-এর ডিফারেন্স দেখতে হবে, তাহলে 120 থেকে 40 মাইনাস করলে দেখো 80 হবে। ঠিক আছে, তাহলে এই যে এক্সট্রা আমাদের এই 10,000-এর সাথে যদি আমরা 80 যোগ করি তবে সেটা 6, 8, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। এ এর বেতন বি এর বেতনের 20% কম, বি এর বেতন এ এর বেতনের চেয়ে শতকরা কত বেশি, তাহলে এ আছে আর কে আছে, বি আছে। বি এর বেতনের 20% কম বলা আছে, যার বেতনের বলবে সেটাকে আমরা 100 ধরবো, তাহলে বি এর বেতনটাকে আমরা 100 ধরলাম, তাহলে 100-র 20% কম মানে এ এর বেতন কত, 80 টাকা। বি এর বেতন এ এর বেতনের চেয়ে কত বেশি, তাহলে এ এর বেতনের চেয়ে আমরা দেখছি 20 টাকা বেশি, কার বেতনের থেকে, এ এর বেতনের থেকে, তাহলে যার বেতনের থেকে বলবে সেটাকে আমরা তলায় লিখব, ইন্টু হচ্ছে পার্সেন্টেজের 100। ঠিক আছে, পার্সেন্টেজের 100, 20 দিয়ে কাটা দাও 4, 4 দিয়ে কাটা দাও 4, 25 100, অর্থাৎ কত বেশি, 25% বেশি। ঠিক আছে, কোন অপশন, অপশন এ। একটি শ্রেণীতে 30 জন ছাত্র আছে, প্রথম 20 জনের বয়সের গড় হচ্ছে 11.2, পরের 10 জনের যে বয়সের গড় সেটা হচ্ছে 12.7 বছর। শ্রেণীর সকল ছাত্রের গড় কত, তাহলে এখানে 20 জনের যে গড় বয়স, এত মোট বয়স কত হবে, তাহলে এখানে গড়ের সাথে যখন সংখ্যাটাকে গুণ করব তখন আমরা মোট পেয়ে যাব, তাহলে 11.2 এর সাথে আমরা কি করব, 20-কে গুণ করব, তাহলে এদিকে 2 দুগুণে 4 আর এদিকে একটা শূন্য, মানে শূন্য আর দশমিক তো কাটাই যাবে, তাহলে 2 দুগুণে 4, 2 একে 2, 2 একে 2, 224। 20 জনের যে মোট বয়স সেটা হচ্ছে 224। 10 জনের মোট বয়স কত হবে, তাহলে এখানে গড় 112.7 আর এটার সাথে আমরা কি করব, 10 গুণ করব, তাহলে দশমিক আর শূন্য তো কাটাই যাবে, তাহলে এখানে হচ্ছে কত, মোট বয়স হচ্ছে 10 জনের, সেটা হচ্ছে 127 বছর। এখানে বলা আছে টোটাল সকল ছাত্রের বয়সের গড় কত, তাহলে এখানে 20 জনের মোট আর 10 জনের মোটটাকে যোগ করব, তাহলে 7 মানে যোগ করে আবার কি করব, গড় বের করতে গেলে কি করতে হয়, যোগ করে আবার যতটা সংখ্যা থাকে অর্থাৎ 30 জন ছাত্র তত দিয়ে ভাগ করে দিতে হয়, মানে সাম বাই হচ্ছে নাম্বার। তাহলে 7 আর 4 হচ্ছে 11 আর এদিকে হচ্ছে 5, 351। ঠিক আছে, 5 3 8 9, 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কাটা দাও, 3 10 30, 3 দিয়ে কাটা দাও, 3 একে 3, 3 একে 3, 3 7 21। তাহলে এদিকে নিচে শূন্য আছে, তাহলে ওপরে এক ঘর আগে দশমিক যাবে, তাহলে 11 দশমিক কত, 11.7 হয়ে যাবে কারেক্ট উত্তর। যে শ্রেণীর সকল ছাত্রের যে গড় সেটা হচ্ছে 11.7। কোশ্চেন 31, √96 প্লাস 4√3 প্লাস তারপর ব্র্যাকেটে √81 আছে। এই অঙ্কটা কি করে করব, প্রথমে এই রুটের মধ্যে 96 আছে, মানে √96টাকে আমরা লিখতে পারি 6 ইন্টু মানে 16 ইন্টু 6, মানে 6 হয় 96, তাহলে 16টা বাইরে বেরিয়ে এসে কী হবে, 4 হবে, মানে 4 4 16, এদিকে 4√6, তাহলে এই 96টাকে না লিখে আমরা কত লিখব, 4√6 লিখলাম। ঠিক আছে, যোগ চিহ্ন 4√3 এটাকে লিখলাম, যোগ চিহ্ন 81টা বাইরে বেরিয়ে এসে 9 9 81 হয়, মাইনাস 3√8। ঠিক আছে, √8টাকে আমরা লিখতে পারি কত, 4 গুণিত 2 লিখতে পারি, তাহলে এদিকে তো 3 ছিলই, 4 বাইরে বেরিয়ে এসে 2 হবে, আর এদিকে √2 পড়ে আছে, মানে 6√2। ঠিক আছে, তাহলে মাইনাস 6√2 এটাকে লিখলাম। এবার তলায় কি আছে, আবার তলায় আছে 4√6, তাহলে এখানে 4√6 লিখলাম, আর প্লাস হচ্ছে 48, 3 16 48 হয়, তাহলে 16 বাইরে বেরিয়ে এসে 4 হবে, আর 4√3 হলো। তাহলে ওপরে যদি আমি 4কে কমন নিই, তাহলে এখানে ব্র্যাকেটে কি পড়ে থাকবে, √6 প্লাস √3 এটা পড়ে থাকবে। ও এখানে একটু ভুল করে প্লাস দিয়ে দিয়েছি, এটা প্লাস হবে না। ঠিক আছে, আর এদিকে আমাদের কি আছে, এদিকে আমরা যদি 3টাকে কমন নিই, মানে এইটা থেকে 3 কমন নিই, তাহলে কি পড়ে থাকবে, 3 3 9 মাইনাস 3 2 6, মানে 2√2 পড়ে থাকবে। আর তলায় আমরা যদি যদি 4 কমন নিই, তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে, তাহলে √6, সরি এগুলো প্লাস মাইনাস কেন ভুল করছি, এটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে √6 মাইনাস √3 পড়ে থাকবে। এবার ওপরে 4 নিচের 4 কাটা গেল,
এবার এই অঙ্কটা এবার কি করতে হবে, এবার নিচে √6 মাইনাস √3 আছে, এটাকে কাটা দিতে গেলে কি করতে হয়, তাহলে এইদিকে আমরা এক কাজ করব, √6 প্লাস √3 করব। কেন করলাম, কারণ এ মাইনাস বি আর একটা এ প্লাস বি এর যে ফর্মুলা সেটা হচ্ছে কি এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ারের জন্য, ঠিক আছে, মানে এখানে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু নিচে গুণ করলাম, তাহলে ওপরেও আমাদের গুণ করতে হবে, তাহলে এখানেও আমরা একবার গুণ করবো, তাহলে √6 প্লাস √3, ঠিক আছে, নিচে যেটাকে গুণ করতে হয় ওপরেও সেটাকে সেমভাবে গুণ করতে হয় আমাদের। এবার আমাদের নেক্সট স্টেপ কি হবে, এবার এখানে আমরা কি করব, এখানে দেখো √6 প্লাস √3, এখানে √6 প্লাস √3, তাহলে এটাকে আমরা লিখতে পারি √6 প্লাস √3 তার হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি, ঠিক আছে। গণিত 3 এইদিকে কমন নিয়ে নিলে ব্র্যাকেটে কি পড়ে আছে, 3 মাইনাস 2√2 এটা পড়ে আছে, আর তলায় এদিকে আমাদের কি পড়ে যাবে, এ মাইনাস বি আর এ প্লাস বি এর ফর্মুলা পড়ে যাবে, কী রকম, যে এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখানে √6 তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস √3 হচ্ছে তার হোল স্কোয়ার, আমি আর ব্র্যাকেটটা দিলাম না। তাহলে এবার ওপরে এটাকে আমি এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব, ঠিক আছে। এই অঙ্কটা এইভাবেই, এতটা বড় কিছু করার নেই, এইভাবেই আমাদের কিন্তু অঙ্কটা করতে হবে। এই অঙ্কটাকে আমি একটু ছোট করছি, ঠিক আছে, তাহলে অঙ্কটা সুবিধা হবে, স্পেসটাও প্রচুর কম। তাহলে এটা রাখলাম। এবার আমাদের কি করতে হবে, তাহলে এখানে ওপরে আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, মানে √6 প্লাস √3 তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ এর স্কোয়ার প্লাস 2ab প্লাস বি এর স্কোয়ার, মানে √6 তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস 2ab, মানে 2 ইন্টু এ মানে হচ্ছে √6 ইন্টু বি মানে হচ্ছে √3, ঠিক আছে, প্লাস হচ্ছে কি √3 তার হচ্ছে স্কোয়ার। আমি এখানে ব্র্যাকেটটা দিচ্ছি না, কারণ আমার এখানে স্পেসটা প্রচুর কম আছে। এবার এখানে কি √6 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, স্কোয়ার আর রুট তো কাটাই যাবে, তাহলে নিচে 6 মাইনাস 3 পড়ে থাকবে। আর এইদিকে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম, তার পাশে আমাদের কি আছে, 3 ব্র্যাকেটে আমাদের কি পড়ে আছে, 3 মাইনাস 2√2 এটা পড়ে আছে, ঠিক আছে। তাহলে এদিকে আমাদের দেখো 6 থেকে 3 বাদ দিলে আমাদের এদিকে আমাদের কত হবে, 3 হবে, এই 3 আর এই 3 আমাদের কাটা যাবে, ঠিক আছে। এবার এখানে আমাদের কি করতে হবে, তাহলে এখানে √6 মানে এই স্কোয়ার আর রুট কাটা যাবে, তাহলে ওপরে আমাদের 6 পড়ে আছে প্লাস 2√18, 18টাকে আমরা লিখবো কীরকম, 18টাকে আমরা লিখবো 9 গণিত 2, ঠিক আছে। তাহলে 9টা বাইরে বেরিয়ে এসে 3 হলো, মানে 3√2, তাহলে 3√2 আর 2 গুণ করলে কত হবে, 6√2, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের কত, এটা হয়ে যাবে আমাদের 6√2, এটা হলো 6√2 প্লাস স্কোয়ার আর রুট কাটা যাবে, মানে প্লাস 3 হলো। আর এদিকে আমাদের ব্র্যাকেটে আবার কি পড়ে আছে, এদিকে আমাদের ব্র্যাকেটে আবার পড়ে আছে 3 মাইনাস 2√2 পড়ে আছে, ঠিক আছে। আর এটা সমান এবার কি হবে, তাহলে এখানে 6 আর 3 হচ্ছে 9 প্লাস 6√2, তাহলে এটাকে আমরা এখানে 6 আর 3টাকে যোগ করলে কত হবে, 9 প্লাস 6√2, ঠিক আছে। তাহলে এখানে 9 প্লাস 6√2 লিখলাম। আবার যদি আমি 3 কমন নিয়ে নিই, তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে, 3 3 9 প্লাস হচ্ছে 2√2 এটা পড়ে আছে, আর এদিকে 3 মাইনাস 2√2 এটা পড়ে আছে। এবার এখান থেকে আবার আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, কীরকম, একটা এ প্লাস বি আর একটা এ মাইনাস বির ফর্মুলা। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, যেমন এখানে আমরা অ্যাপ্লাই করলাম যে এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার, তাহলে এখানে 3 আর ব্র্যাকেটে এ এর স্কোয়ার মানে কি, এ এর স্কোয়ার মানে হচ্ছে 3 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এদিকে আমরা 3 এর স্কোয়ার দিলাম, মাইনাস বি এর স্কোয়ার মানে কি 2√2 তার হচ্ছে স্কোয়ার, ঠিক আছে, মানে এটাকেও আমরা এইভাবে লিখতে হবে। তাহলে এদিকে হচ্ছে 3, এদিকে 3 3 9 মাইনাস কত হচ্ছে, এখানে 2 এর স্কোয়ার কত 4, আর স্কোয়ার আর রুট কাটা যাবে, অর্থাৎ 2 4 2 8, তাহলে এখানে 3 মাইনাস 9 থেকে 8 বাদ দিলে হচ্ছে 1, তাহলে 3 গণিত 1 সমান কত হচ্ছে 3 হয়ে যাবে কারেক্ট উত্তর। এই কোশ্চেনের আমাদের অ্যান্সার হয়ে যাবে 3। এর 0.000 এইভাবে আছে, এর বর্গমূলের বর্গমূল কত হবে, এর বর্গমূলের বর্গমূল, ঠিক আছে। প্রথমে এর বর্গমূল বের করো, তাহলে প্রথমে এর বর্গমূল যদি আমি বের করি, এইভাবে আমাদের বর্গমূল বের করতে হয়,
বর্গমূল। এবার এই রুটের মধ্যে যদি দুটো থাকে তো বাইরে বেরিয়ে এসে একটা হবে, ঠিক আছে। রুটের মধ্যে যেমন এখানে দশমিকের পর যদি 4টা সংখ্যা থাকে বাইরে বেরিয়ে এসে একটা সংখ্যা হবে। তাহলে এখানে দশমিকের পর কটা সংখ্যা আছে দেখো, এখানে 2 2 4 5 6 7 8টা সংখ্যা আছে, তাহলে বাইরে বেরিয়ে এসে কটা হবে, 4টা সংখ্যা হবে। তাহলে দশমিক 1 2 3 আর 1কে নিয়ে আমরা 4টা সংখ্যা করলাম। এর আবার বর্গমূল কত হবে, তাহলে এখানে এবার রুটের মধ্যে কত আছে, 4টা সংখ্যা আছে, তাহলে বাইরে বেরিয়ে এসে কটা সংখ্যা হবে, তাহলে এখানে দশমিকের পর দুটো সংখ্যা হবে, তাহলে এদিকে 0 আর এদিকে হচ্ছে 1, ঠিক আছে। 0.01 অপশান এ হয়ে যাবে কারেক্ট উত্তর। শুধু বর্গমূল বের করতে গেলে 0.301 অর্থাৎ এটাই অ্যান্সার করে চলে আসবে, কিন্তু এটা হবে না, বর্গমূল বের করতে হবে, তার উপর আবার বর্গমূল বের করতে হবে, ঠিক আছে। বর্গমূলের বর্গমূল বলা আছে। এক ব্যক্তি তার গন্তব্যের 2/11 অংশ গাড়িতে, 7/22 অংশ ট্রেনে ও বাকি 1 কিমি হেঁটে যান। তিনি কতটা পথ গমন করলেন? তাহলে এখানে আগে বাকি অংশটা বের করো। তাহলে বাকি অংশটা এইভাবে বের করতে হয়, 1 থেকে মাইনাস করতে হয়। তাহলে 1 - 2 তলায় হচ্ছে 11 মাইনাস কত, মাইনাস হচ্ছে 17 তলায় হচ্ছে কত, 22। তাহলে বাকি অংশটা বের করো। 11 আর 22-এর লসাগু কত হবে, 11 আর 22-এর লসাগু কত হবে, 22, ঠিক আছে। 22-এর সাথে 1 গুণ করলে কত হবে, 22 মাইনাস 22কে যদি 11 দিয়ে ভাগ করে 2, 2-এর সাথে 2 গুণ করলে হবে 4 মাইনাস এদিকে হচ্ছে কত, 17, ঠিক আছে। তাহলে এদিকে মাইনাসে মাইনাসে প্লাস, 17 আর 4 যোগ করলে কত হয়, 21, 17 আর 4 যোগ করলে 21। তাহলে 22 থেকে 21 বাদ দিলে ওপরে 1 তলায় হচ্ছে কত, 22, তাহলে ওপরে 1 তলায় হচ্ছে কত, 22, ঠিক আছে। 1/22 এইটা, এই অংশটা, এটা আমরা কি পেলাম, বাকি অংশ। কিন্তু এখানে বলা আছে বাকি কত কিলোমিটার, 1 কিলোমিটার। তাহলে 1/22 যেটা অংশ সেটা কি কিলোমিটার কত, সেটার মান হচ্ছে কত, 1 কিলোমিটার। তাহলে 1 অংশের মান কত হবে সেটা বের করে নাও। তাহলে 1 অংশের মান কত হবে, তাহলে 1 গণিত 22 সমানের দিকে উল্টে যায়, তাহলে 22 তলায় 1 মানে কত, 22 কিলোমিটার, ঠিক আছে, 22 কিলোমিটার। তাহলে 1 অংশটাই হয়ে যাবে আমাদের টোটাল পথ, ঠিক আছে। যদি পার্সেন্টেজ থাকতো তবে আমরা 100%-এর মান বের করতাম, আর এখানে ভগ্নাংশ থাকলে আমরা 1 ইউনিটের মান বের করব। তাহলে এখানে আমাদের 22 কিলোমিটার কোন অপশন, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 2 ডজন আপেলের ওজন 3 কিলোগ্রাম, 600 গ্রাম হয়, সরি 2 ডজন আপেলের ওজন 3 কিলোগ্রাম 600 গ্রাম হয়, ঠিক আছে। 3টি বাক্স প্রতিটির ওজন 26 কিলোগ্রাম 250 গ্রাম, তবে কতটা আপেল ধরে, ঠিক আছে। তাহলে এখানে 2 ডজন মানে কতটা, 24টা, 1 ডজন সমান 12টা, 2 ডজন সমান 24টা। তাহলে 24টা আপেলের যে ওজন সেটা হচ্ছে এতটা, 24টা আপেলের ওজন। তাহলে এখানে আমরা কি করব, 26 কিলোগ্রাম 250 গ্রাম আপেল, এটাকে আমরা এইভাবে লিখব যে 3 কিলোগ্রাম 600 গ্রাম আপেল সমান কতটা, 24টা, এইভাবে লিখতে পারি। মানে 2 ডজন আপেলের ওজন হচ্ছে এতটা, তাহলে আমরা এটাকে লিখতে পারি 3 কিলোগ্রাম মানে 3 কেজি 600 গ্রাম, ঠিক আছে। 3 কেজি 600 গ্রাম সমান কতটা আপেল ধরছে, 24টা ধরছে। তাহলে 26 কিলোগ্রাম 250 গ্রাম সমান কতটা আপেল ধরবে, তাহলে 3 কেজি 600 গ্রাম, এটাকে আমাদের একটা ইউনিটে কনভার্ট করতে হবে। কীরকম, একটা হচ্ছে 3 কেজি আর 600 গ্রাম, 600 গ্রামটাকে যদি কেজি করি আমাদের কি করতে হয়, 1000 দিয়ে ভাগ করে দিতে হয়, কারণ 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম, তাহলে 1000 দিয়ে আমরা ভাগ করব। তাহলে এদিকে 2 শূন্য কাটা গেল, 2 দিয়ে কাটা দিলে 3, 2 দিয়ে কাটা দিলে 5, তাহলে এদিকে হচ্ছে 3 5 15 আর 3 যোগ করলে 18/5, ঠিক আছে। তাহলে এদিকে 3 কেজি 600 গ্রাম মানে কত, 18/5 কেজি, ঠিক আছে। 18/5 কেজি, যে 18/5 কেজির যে ওজন সেটা কত, মানে ওজন বলছি, 18/5 কেজি যে কটা আপেল ধরে, 24টা। তাহলে 1 কেজিতে কতটা আপেল ধরবে, তাহলে 24 গণিত ওপরে 5 তলায় হচ্ছে 18। তাহলে এখানে 26 কিলোগ্রাম 250 গ্রাম, তাহলে 26 যোগ চিহ্ন 250কে এবার আমরা কি করব, গ্রাম থেকে যদি আমরা কেজিতে করি তাহলে 1000 দিয়ে ভাগ করব, এটা দিয়ে কাটা দিলে 4, মানে উপরে 1 তলায় 4, 4 × 20 = 80, 4 × 6 = 24, মানে 104, আর 1 যোগ করলে কত হবে, 105/4 কেজি। তাহলে 105/4 কেজিতে কতটা আপেল ধরবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি এটা হয় তাহলে এখানে 105/4 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 24 গণিত 5 তলায় হচ্ছে 18 গণিত কত,
18 গণিত কত 105 তলায় হচ্ছে কত 4, এটাকে কাটাকুটি করো, তাহলে এটা আমরা পেয়ে যাব কত, তাহলে এদিকে 4 দিয়ে কাটা দাও 4 6 24, 3 দিয়ে কাটা দাও 4 6 24, 3 6 18, 5 6, 3 3 9, 3 5 15, তাহলে এদিকে হচ্ছে কত 5 5 25, হাতে থাকলো 2, 3 5 15 আর 2 হচ্ছে 17, 175টি আপেল ধরে। এবার এই যে 1 কেজি সমান কতটা আপেল ধরে পেলাম 175। এবার কি বলা আছে 3টি বাক্সে যার প্রতিটির ওজন এতটা, তাহলে এখানে প্রতিটির ওজন আমরা 26 কিলোগ্রাম 250 গ্রামের যে ওজন সেটা আমরা পেয়ে গেলাম যে 175টা আপেল ধরে, ঠিক আছে। এবার এখানে কি বলা আছে এরকম কতটা বাক্স আছে, মানে এটাকে এইভাবে একটু যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো যে 3টি বাক্সতে টোটাল তার এতটা আপেল ধরছে 26 কিলোগ্রাম 250 গ্রাম, তাহলে 26 কিলোগ্রাম 250 গ্রাম মানে কত 105/4 কেজি, 105/4 কেজিতে কতটা আপেল ধরছে 175টা আপেল ধরছে, ঠিক আছে। 3টি বাক্স প্রতিটির ওজন মানে একটা বাক্সর ওজন, ঠিক আছে, মানে একটা বাক্সতে টোটাল 26 কেজি 250 গ্রাম কিন্তু আপেল মানে ওজন আটে, তাহলে একটা বাক্সতে যদি আপেল ধরে 26 কেজি 250 গ্রাম, তাহলে আপেল কটা ধরে, এটা হচ্ছে সংখ্যা নাম্বার অফ আপেল। একটা বাক্সতে তাহলে 175টা আপেল ধরে, সংখ্যা মানে কেজির ক্ষেত্রে ধরে 26 কিলোগ্রাম 250 গ্রাম, কিন্তু এখানে এই 26 কিলোগ্রাম 250 গ্রাম সমান কতটা আপেল 175টা, তাহলে এই একটা বাক্স সমান 175টা আপেল ধরে, তাহলে 3টে বাক্স সমান কতটা ধরে, তাহলে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে এদিকে 3 5 15, 3 7 21 আর 1 হচ্ছে 22 আর এদিকে হচ্ছে 5 525, তাহলে 3টি বাক্সতে 525টি কিন্তু আপেল ধরে। কোশ্চেন 39 7টা ও 8টার মধ্যে কখন 315 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে প্রথমে আমরা কি জানি 30-এর সাথে ঘন্টাকে গুণ করতে হয়, 30-এর সাথে ঘন্টাকে গুণ করে 11/2 মিনিটের সাথে মানে 11/2 সাথে মিনিট গুণ করে সেটাকে মাইনাস করতে হয় এবং যে মানটা পাওয়া যায় সেটা কি হয় এখানে আমাদের ক্ষুদ্রতম মানটা পাওয়া যায়, কিন্তু এখানে বৃহত্তম মান বলা আছে, তাহলে ক্ষুদ্রতম মান কি করব মানে 360 ডিগ্রি থেকে 15 ডিগ্রি মাইনাস করব, মানে এটার সমান আমরা কত পাই ক্ষুদ্রতম কোণ, কিন্তু এখানে বৃহত্তম কোণ দেওয়া আছে, তাহলে 360 ডিগ্রি থেকে 15 ডিগ্রি মাইনাস করলে কত হবে 45 ডিগ্রি, ঠিক আছে। এবার ঘন্টাটা আমরা যেটা নেব সেটা হচ্ছে কি সব থেকে ছোটোটা, ঠিক আছে, 7টা ও 8টার মধ্যে, মানে কি 7টার পরে একটা কোণ উৎপন্ন হবে আর 8টার মধ্যে মানে 8টার আগে, কিন্তু 8টার পরে কিন্তু কোণ উৎপন্ন হবে না, তাই আমরা কিন্তু 8টা আমরা ঘন্টাটাকে নেব না। তাহলে 30-এর সাথে ঘন্টা অর্থাৎ 7কে যদি গুণ করি তাহলে কত হবে মানে 30 3 7 21 210, ঠিক আছে, মাইনাস 11/2 মিনিট, আমাদের মিনিটটাই তো বের করতে হবে, এটা সমান কত হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এদিকে 210টা সমানের এদিকে গেলে মাইনাস 210 হয়ে যাবে, তাহলে এটাকে মাইনাস করলে কত হবে মাইনাস 11 মিনিট মানে 11m বাই হচ্ছে 2, এটা সমান কত, তাহলে এদিকে মাইনাস হবে, এদিকে 5 4 একে 5 6 11 165, ঠিক আছে, 11 দিয়ে কাটা দাও 11কে 11 5 11 55, তাহলে এখানে হচ্ছে -15, তাহলে এই মাইনাস মাইনাস কাটা গেল, তাহলে এম সমান কত হবে 15 দুগুণে 30, তাহলে এখানে 30 মিনিট আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে 7টা আর 8টার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তাহলে এখানে 7টা 30 মিনিটে, ঠিক আছে, 7টা 30 মিনিটে কিন্তু কোণ উৎপন্ন হবে। কোন অপশানে আছে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, মানে 7টা 30 মিনিটে 315 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। একটি ভোজসভায় 10 জন সদস্য উপস্থিত ছিলেন, প্রত্যেকেই অপরের সঙ্গে করমর্দন করলেন, করমর্দন মানে কি যে হাত মেলানো, ঠিক আছে, করমর্দনের সংখ্যা কত, তাহলে এখানে এটার একটা ফর্মুলা আছে যে প্রতিটা সভাতে ভোজ সভাতে সে পরস্পরের সাথে তারা হাত মেলালো, এবার এইভাবে 10 জন সদস্য আছে পরস্পরের সাথে তারা হাত মেলালো, তাহলে করমর্দন হাত মেলানোর সংখ্যা কত, তাহলে এখানে আমাদের একটা ফর্মুলা আছে, এটার ট্রিক্স আর বেসিকটাও বলছি, প্রথমে ট্রিক্সটা বলে দিই যে n ব্র্যাকেটে n-2 বাই হচ্ছে 2, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, n মানে কত 10 আর এদিকে 10 - 2 মানে কত 8 আর এদিকে তলায় হচ্ছে কত 2, 2 দিয়ে কাটা দাও 4, তাহলে 4 10 40, ঠিক আছে, 40 হয়ে যাবে কারেক্ট উত্তর, করমর্দনের যে সংখ্যা সেটা হচ্ছে 40। এবার এটার শর্ট ট্রিক্স হচ্ছে এরকম, মানে বেসিকটা হচ্ছে এরকম যে প্রথমজন যে ব্যক্তি সে 9 নম্বর ব্যক্তির সাথে হাত মেলাবে,
2 নম্বর যে ব্যক্তি সে 8 নম্বর ব্যক্তির সাথে হাত মেলাবে, 3 নম্বর ব্যক্তি সে 7 নম্বর ব্যক্তির সাথে হাত মেলাবে, 4 নম্বর ব্যক্তি সে 6 নম্বর ব্যক্তির সাথে হাত মেলাবে, 5 নম্বর ব্যক্তি সে 5 নম্বর ব্যক্তির সাথে হাত মেলাবে, 6 নম্বর ব্যক্তি সে 4 নম্বর ব্যক্তির সাথে হাত মেলাবে, আর এদিকে হচ্ছে 7 নম্বর ব্যক্তি সে 3 নম্বর ব্যক্তির সাথে হাত মেলাবে, 8 নম্বর ব্যক্তি সে 2 নম্বর ব্যক্তির সাথে হাত মেলাবে, 9 নম্বর ব্যক্তি সে 1 নম্বর ব্যক্তির সাথে হাত মেলাবে। এবার এখানে আমাদের একটা হলো যে 3 নম্বর ব্যক্তি 7 নম্বরের সাথে মেলাবে, 4 নম্বর ব্যক্তি 6 নম্বরের সাথে মেলাবে, এগুলো ঠিক আছে। কিন্তু যে 5 নম্বর ব্যক্তি আছে সে 5 নম্বর মানে সে তার নিজের সাথেই কি হাত মেলাবে, মানে 5 নম্বর ব্যক্তি 5 নম্বরের সাথেই হাত মেলাবে, এটা কোনো দিন হয়? মানে সে ভোজ খেতে গিয়ে সে তার মানে তার সাথে কেউ হাত মেলায় না বলে সে নিজের সাথে কি সে নিজে হাত মেলাবে? কোনো দিনই হবে না। তাহলে এইটা আমাদের হবে না, বাদ বাকি এইটি আমাদের সবটি হবে। ঠিক আছে, তাহলে এদিকে হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের কি করমর্দন অর্থাৎ হাত মেলানোর সংখ্যা। তাহলে এটাকে যদি আমরা রাখি তাহলে কত হবে? 9 8 17, 17 7 24, 6 30, 4 3 7 8 9 10, মানে টোটাল দেখো এটাকে যোগ করলে হবে 40। তাহলে করমর্দনের যে সংখ্যা সেটা হবে কিন্তু 40। 650 টাকার 13/15 অংশ 15 অংশ এবং 656 টাকার 9/16 অংশের পার্থক্য কত? তাহলে এদিকে এই টাকার এত অংশ, তাহলে এখান থেকে কাটা দাও, 15 দিয়ে কাটা দাও, 4 15 60, 5 15 75, তাহলে 4 15 60 আর এদিকে 5 15 75, তাহলে 45-এর সাথে যদি 13 গুণ করি তাহলে কত হবে? আর এদিকে 16 দিয়ে এটাকে কাটা দাও, 4 16 64 আর এদিকে হচ্ছে 16কে 16। ঠিক আছে, তাহলে এদের পার্থক্য, তাহলে প্রথমে 45-এর সাথে 13 গুণ করো, 5 13 65, 5 হাতে থাকলো 6, 4 13 52, 52 আর 6 হচ্ছে 58, 585। এটা থেকে মাইনাস করব কি, এটাকে মাইনাস করো, তাহলে 9 কে 9, 4 9 36। এদের পার্থক্য বলেছে, পার্থক্য মানেই তো মাইনাস। তাহলে এদিকে 6 আর এদিকে 6 একে 7, একে 8 আর এদিকে হচ্ছে 2, 216। এদের যে পার্থক্য সেটা হচ্ছে 216। পরবর্তী কোশ্চেন, আয়তঘনের বাহুগুলি এর দৈর্ঘ্য 1:2:3, এদের পার্শ্বতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি হলে এর আয়তন কত? তাহলে আয়তঘনের যে পার্শ্বতলের ফর্মুলা, একটাকে আমরা কি ধরবো? একটাকে আমরা 1x ধরলাম, ঠিক আছে, একটাকে আমরা 1x ধরলাম, তারপরে একটাকে 2x ধরলাম, একটাকে আমরা 3x ধরলাম। ঠিক আছে, এদের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2, মানে 2, এটাকে যদি এ দৈর্ঘ্য প্রস্থ আর একটাকে উচ্চতা ধরো, কিংবা এটাকে এ বি সি ধরো, তাহলে 2 ABC তারপরে BC, প্রতিটার মধ্যে 2 থাকবে, সুতরাং আমরা 2 যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কত? এই 1x মানে কি? এটাই x গণিত হচ্ছে 2x যোগ চিহ্ন, 2x গণিত 3x যোগ চিহ্ন, 3x গণিত x। ঠিক আছে, মানে প্রতিটার সাথে প্রতিটাকে গুণ করতে হবে। এটা হচ্ছে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। আর এটা ইকুয়াল টুই বলা আছে কত? 88। তাহলে 2 দিয়ে এটা কাটো 44, তাহলে এদিকে কত? x ইন্টু এক্স অর্থাৎ 2x এর স্কোয়ার প্লাস 3 দুগুণে 6x এর স্কোয়ার প্লাস এদিকে হচ্ছে 3x এর স্কোয়ার। তাহলে 6 3 9 2 11, 6 3 9 2 11x এর স্কোয়ার, 11x এর স্কোয়ার। ও সরি, এই 2 দিয়ে এটা কেটে 44 হবে। ঠিক আছে, 2 দিয়ে 88 কেটে 44 হবে, আমি 4 করেছি। তাহলে 11x এর স্কোয়ার সমান হচ্ছে কত? 44। 11 দিয়ে কাটো 4, তাহলে x স্কোয়ার উঠে এদিকে কি হবে? রুট হবে। তাহলে x সমান কত পেলাম আমরা? 2 পেলাম। তাহলে এখানে বলা আছে এর আয়তন কত হবে? তাহলে একটাকে 1x 2x 3x ধরেছি, তাহলে এর আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে x গণিত 2x গণিত 3x। ঠিক আছে, তাহলে 3 দুগুণে 6x কিউব, 3 দুগুণে 6x কিউব, আর 6x এর মান হচ্ছে 2, তাহলে 2 এর কিউব, 2 এর কিউব কত? 8, তাহলে 6 8 48 সেমি কিউব, অর্থাৎ আয়তন হয়ে যাবে সঠিক উত্তর। একদিনে ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটা, এই অঙ্কগুলো অনেকবার করিয়েছি, যে 44 বার হবে কারেক্ট উত্তর। একটি ঘনকের আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সংখ্যার মান সমান, প্রতিটি ধারের সংখ্যা কত? তাহলে এখানে ঘনকের যে আয়তনের ফর্মুলা সেটা হচ্ছে কি? বাহুর কিউব, আর পৃষ্ঠতলের যে ক্ষেত্রফলের ফর্মুলা ঘনকের সেটা হচ্ছে 6 ইন্টু বাহুর স্কোয়ার। ঠিক আছে, এইটা সমানই বলা, এদের মান সমান বলা আছে, তাহলে এটাকে সমান করলাম। তাহলে এদিকে এ দুটো আছে আর এদিকে 3টে আছে, মানে কেটে একটা এ পড়ে থাকবে। তাহলে এ সমান কত? 6। এই এ মানেই হচ্ছে প্রতিটা ধারের সংখ্যা, অর্থাৎ 6টি।
কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য 1% বেশি সুদে তা রাখা হতো, তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। তবে এই অর্থের পরিমাণ কত হবে? সে যদি পার্সেন্ট বেশি করতো তবে সে কিন্তু এই সুদও বেশি পেত। ঠিক আছে, তাহলে সিম্পল আমাদের অর্থের পরিমাণটা বের করতে হবে, মানে কি আমাদের প্রিন্সিপাল বের করতে হবে। যদি সুদ বেশি করে অবভিয়াসলি টাকা মানে পার্সেন্ট রেট বেশি করলে সুদও বেশি অটোমেটিক হয়ে যাবে। তাহলে এখানে এটাও বেশি বলা আছে, এটাও বেশি বলা আছে অতিরিক্ত। তাহলে এখানে আমাদের কি সিম্পল আমাদের প্রিন্সিপালের ফর্মুলা অ্যাপ্লাই করো, যে 100 গণিত ইন্টারেস্ট কত হচ্ছে 5100 টাকা ইন্টারেস্ট পাচ্ছে। নিচে রেট ইন্টু টাইম, রেট হচ্ছে 1% ইন্টু টাইম হচ্ছে 3 বছরের জন্য। 3 17 51 অর্থাৎ 1700, আর এদিকে দুটো শূন্য অর্থাৎ 17000 হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, 17000, সরি 1,70,000, 4টা শূন্য তো, হ্যাঁ ঠিক আছে, 1,70,000 কারেক্ট উত্তর। এক ব্যক্তি প্রতি মাসে 1250 টাকা করে জমান। প্রথম 7 মাসে গড়ে 225 টাকা এবং শেষ 6 মাসে গড়ে 260 টাকা করে জমিয়েছিলেন। তবে জুলাই মাসে তিনি কত জমিয়েছিলেন? তাহলে প্রতি মাসে 1250 টাকা জমিয়েছে, তাহলে 12 মাসে সে কতটা জমিয়েছে? মানে বছরের প্রতি মাসে বলা আছে, বছরের প্রতি মাসে মানে প্রতি মাসে 250, তাহলে 12 মাসে সে কত জমিয়েছে? তাহলে এখানে 250-এর সাথে আমরা কি করব? 12কে গুণ করব। তাহলে এদিকে 0 5 12 60, 5 12 60 শূন্য থাকলো 6, 12 দুগুণে 24 আর 6 হচ্ছে 30, 3000 টাকা জমিয়েছিল 12 মাসে। তার মধ্যে সে প্রথম 7 মাসে 225 টাকা জমিয়েছিল গড়ে। তাহলে মোট কত? তাহলে গড়ের সাথে যখন সংখ্যাকে গুণ করব তখন আমরা মোট পেয়ে যাব। তাহলে 225-এর সাথে 7কে গুণ করো। তাহলে প্রথম 7 মাসে সে কত জমিয়েছিল? 5 7 35-এর 5 হাতে থাকলো 3, 7 দুগুণে 14 আর 3 হচ্ছে 17, আর 7 দুগুণে 14 আর 1 হচ্ছে 15, 1575 টাকা জমিয়েছিল। ঠিক আছে, 1575 টাকা জমিয়েছিল। আর এদিকে 6 মাসে সে গড়ে কত জমিয়েছিল? এদিকে হচ্ছে কত? এই 260 গণিত হচ্ছে কত? 6। তাহলে এদিকে 0 6 6 36, 6 দুগুণে 12 3, 12 আর 3 হচ্ছে 15, 1560 টাকা জমিয়েছিল। এদিকে দেখো 7 মাস জমিয়েছে, এদিকে 6 মাস, মানে টোটাল সে 13 মাসে সে কত টাকা জমিয়েছিল? তাহলে 13 মান্থে সে টোটাল কত টাকা জমিয়েছিল? তাহলে এই দুটোকে যোগ করো। তাহলে এদিকে 0 আর 5 যোগ করলে 5, 7 আর 6 যোগ করলে কত হবে? 13, হাতে থাকলো 3, 5 5 10 আর 1 11, হাতে থাকলো 1, 3135 টাকা জমিয়েছিল 13 মাসে। কিন্তু এখানে আমাদের বলা আছে 12 মাসে সে 3000 টাকা জমিয়েছে। তাহলে জুলাই মাসে সে নিশ্চয়ই বেশি জমিয়েছিল। কত টাকা? এখানে 3000 টাকা সে 12 মাসে জমিয়েছে, আর এদিকে 13 মাসে 3135 টাকা। তাহলে সে এই 13 মাস থেকে 12 মাস মাইনাস করলে, মানে 13 মাসের টাকা থেকে 12 মাসের টাকা মাইনাস করলে আমরা জুলাই মাসের টাকাটা পেয়ে যাব। তাহলে এখানে 135 টাকা এদের ডিফারেন্স, এটাই হয়ে যাবে সঠিক উত্তর, যে এত টাকা জমিয়েছিল। একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 12:5। তাহলে এখানে মিল্ক আর ওয়াটারের যে রেশিও সেটা কত বলা আছে? 12:5 বলা আছে। এবার 8 লিটার জল মিশ্রণ করলে দুধ ও জলের অনুপাত কত হবে? 4:3 হবে। তাহলে এখানে জল মিশ্রিত করছে, জল অ্যাড করছে, কিন্তু দুধ তো অ্যাড করে না। তাহলে দুধ আমাদের সমান থাকার কথা ছিল। তাহলে এখানে এই 4 আর 12 লসাগু কত? মানে দুধ এখানে 4 আর এখানে 12 আর এখানে 4, মানে লসাগু হচ্ছে 12। তাহলে এটার সাথে আমরা কি গুণ করব? 12 করতে গেলে এটার সাথে আমরা 1 গুণ করব, এটার সাথে আমরা 1 গুণ করব, আর এটার সাথে আমরা কত গুণ করব? 3 গুণ করব, তবে 12 হবে। তাহলে 12-র সাথে এই দুটোকে গুণ করলে মিল্ক আর ওয়াটার কত হবে? 12:5 হবে। ঠিক আছে, 12:5 হলো। আর এটা কত হচ্ছে? 12:3 হলো। ঠিক আছে, তাহলে এখানে দুধটা আমাদের সমান হয়ে গেল। এবার দেখো 5 থেকে 9, মানে এই জল কতটা মিশিয়েছে? 4 লিটার, 4 ইউনিট, কিন্তু এখানে বলা আছে 8 লিটার। তাহলে 4 ইউনিট সমান হচ্ছে 8, 1 সমান কত? 1 সমান হচ্ছে 2। তাহলে 1 সমান যদি 2 হয়, তাহলে এখানে আমাদের কি বলা আছে? এই মিশ্রণে দুধের পরিমাণ কত? তাহলে এখানে দুধের পরিমাণ হচ্ছে 12 ইউনিট, মানে 12 ইউনিট সমান কত হবে? 12 দুগুণে 24। ঠিক আছে, 24 লিটার হয়ে যাবে সঠিক উত্তর।
তিনজন ক্রিকেটার এবিসি ইনিংসে 361 রান করে, এক ইনিংসে 361 রান করে। এবি এর রানের অনুপাত, বি ও সি এর রানের অনুপাত প্রতিটি 3:2। মানে আমাদের এখানে এবিসি এর মান বের করতে হবে, মানে এ অনুপাত বি সমান কত 3:2, আর এদিকে বি অনুপাত সি সমান হচ্ছে কত 3:2। এটাই বলা আছে, এই এ বি আর বি সি এর অনুপাত প্রতিটি হচ্ছে 3:2 করে। প্রথমের সাথে প্রথম গুণ করলে আমরা প্রথমটা পেয়ে যাব, এই মাঝ বরাবর গুণ করলে আমরা মাঝেরটা পেয়ে যাব, আর শেষের সাথে শেষ গুণ করলে আমরা শেষেরটা পেয়ে যাব। তাহলে এটা পেয়ে গেলাম এ, এটা পেয়ে গেলাম বি, আর এটা পেয়ে গেলাম সি। এবার এখানে টোটাল কত হচ্ছে 19 ইউনিট, কিন্তু এখানে 361 রান করেছে, কিন্তু এখানে আমরা পাচ্ছি 19 ইউনিট। তাহলে 19 ইউনিট সমান বলতে পারি কত 361। 1 ইউনিট সমান কত হবে 90, আর 9 9 81, মানে এখানে 9 আছে, 9 দিয়ে তো হবে না, অর্থাৎ 19। 1 ইউনিট সমান 19 পেলাম। তাহলে এ কত রান করে, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট, 9 ইউনিট। তাহলে 9 ইউনিট সমান কত হবে, তাহলে 19 গণিত হচ্ছে 9, 9 9 81, 9 কে 9 আর 8 হচ্ছে 17, 171। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন 64, প্রথমে আমরা এই ব্র্যাকেটের কাজ করব। তাহলে এটাকে পূর্ণভাঙে করতে হবে, 2 দুগুণে 4 একে 5/2, 3 মাইনাস 5/2, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে 2, 3 দুগুণে 6, 6 থেকে 5 মাইনাস করলে কত হচ্ছে 1/2। তার আগে কত আছে, এখানে আছে 4 পূর্ণ 1/2, মানে 4 দুগুণে 8, 9/2। তাহলে 9/2 থেকে আমাদের মাইনাস করতে হবে কত 1/2। তাহলে 2 লসাগু হলে কত হবে 9 আর 1 মাইনাস করলে 8, মানে এটা দিয়ে কাটা দিলে কত হবে 4। আবার তার আগে কত হচ্ছে 13 দুগুণে 26 থেকে 27/2, ঠিক আছে। 27/2 মাইনাস কত, মাইনাস হচ্ছে 4, তাহলে 2 লসাগু হবে। তাহলে এদিকে কত হচ্ছে 27 মাইনাস এদিকে হচ্ছে 8, ঠিক আছে। তাহলে 19/2 মানে কত, এদিকে হচ্ছে 9 দুগুণে 18 আর 1 ভাগশেষ 9 পূর্ণ 1/2, ঠিক আছে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন 68, 12.59 আর গণিত 4.17, তারপর 12.59 গণিত 5.813। এখানে যদি তোমরা এটাকে গুণ করতে যাও অনেকটা কিন্তু বড় হয়ে যাবে। এখানে 12.59 দেখো দুটোতেই আছে, তাহলে এটাকে আমরা কমন নেব। কমন নিলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে 4.187 এটা পড়ে থাকবে। এটা যোগ চিহ্ন কত, যোগ চিহ্ন আমাদের এদিকে পড়ে আছে কত 5.813, ঠিক আছে, 5.813। তাহলে এদিকে 12.59 গণিত কত, আর এটাকে যোগ করলে 4 5 9 অর্থাৎ 10 হচ্ছে। 10 মানে কি, এদিকে হচ্ছে 1 ঘর দশমিক পিছিয়ে যাবে, 10 গুণ করলে 1 ঘর দশমিক পিছিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 125.9 হয়ে যাবে কারেক্ট উত্তর, 125.9, অপশন সি। 45 কিমি পার ঘন্টা গতিশীল কোনো গাড়িতে রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তি দেখলেন যে ধাবিত মানে উল্টো দিকে ধাবিত, ঠিক আছে, বিপরীত দিক থেকে আসা মালগাড়ি তাকে 6 সেকেন্ডে পরিপূর্ণ করে। মালগাড়িটির দৈর্ঘ্য এত হলে বেগ কত। তাহলে মালগাড়িটির বেগ আমি x কিলোমিটার প্রতি ঘন্টা ধরে নিলাম, আর রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তির বেগ হচ্ছে এতটা। তাহলে বিপরীত দিকে বললে রিলেটিভ স্পিড কি হয়, যোগ হয়ে যায়। তাহলে এখানে হবে x + 45। আর এখানে আমাদের দূরত্ব বলা আছে, দূরত্ব, আর এখানে টাইম বলা আছে। তাহলে এখানে আমরা কি জানি, দূরত্ব বাই গতিবেগ সমান হচ্ছে টাইম। তাহলে এখানে দূরত্ব কত হচ্ছে 125 মিটার, বাই গতিবেগ কত x + 45। এবার 45 দেখো কিলোমিটার প্রতি ঘন্টা আছে, এক্সটাও আমরা কিলোমিটার প্রতি ঘন্টা ধরে নিলাম, কিন্তু এটা আমাদের মিটার আছে 125, আর 6 সেকেন্ডও বলা আছে। তাহলে এটা আমরা 5/18 দিয়ে গুণ করে দিলাম। 18টা উল্টে আবার ওপরে চলে যাবে, তাহলে 18, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটা দাও 5 25 সং 125, 6 দিয়ে কাটা দাও 3 6 18, 3 25 সং 75। তাহলে x + 45 সমান কত 3 25 সং 75, ঠিক আছে 75। তাহলে +45 এদিকে গেলে -45 হয়ে যাবে, তাহলে এদিকে কত হচ্ছে 30। এখানে এবার এটাকে আমাদের আর মিটার প্রতি সেকেন্ড আমরা পেলাম, মানে কি এটা তো অ্যাকচুয়াল আমরা মিটার প্রতি সেকেন্ড পেলাম, কিন্তু এখানে আমাদের এক্স আমরা কিলোমিটার প্রতি ঘন্টা পেয়েছি, মানে এক্সের যে মানটা আসবে সেটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। যে এটাকে আবার আমরা কিলোমিটার প্রতি ঘন্টাতে নিয়ে আসবো না, এক্স আমরা এত ধরেছি, এটাকে আমরা মিটার প্রতি সেকেন্ড এগুলো করে দিলাম, 5/18 দিয়ে গুণ করলাম, মানে এটাও আমাদের কিন্তু কিলোমিটার প্রতি ঘন্টাতেই এলো। এরপর পরবর্তী কোশ্চেন, একটি সুষম বহুভুজের অন্তকোণ বহিকোণের অনুপাত হচ্ছে 13:2, বহুভুজের সংখ্যা কত। তাহলে বহুভুজে যে সংখ্যা নাম্বার বের করতে গেলে কি করতে হয়,
360 ডিগ্রির সাথে বহিকোণটাকে আমরা যদি ভাগ করে দিই তবে আমরা কি পেয়ে যাব, টোটাল বাহু সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে আমরা অন্তকোণ আর বহিকোণের অনুপাত বলা আছে, কিন্তু এটা আমরা কি যে 2 দিয়ে ভাগ করে দিলাম মানে 180 ডিগ্রি হয়ে গেল, সেটা নয়। এখানে টোটাল আমাদের অনুপাত দেওয়া আছে, অ্যাকচুয়াল আমরা অন্তকোণ বহিকোণ আমরা জানি না। টোটাল 13 মানে এটাকে আমরা যদি ধরি একটাকে 13x অন্তকোণ আর বহিকোণটাকে 2x ধরি, টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে 15x। আর অন্তকোণ আর বহিকোণের যে যোগফল সেটা আমরা কত জানি, 180 ডিগ্রি। 15 দিয়ে কাটো, 15 × 15, 15 দুগুণে 30। এক্স সমান কত, এক্স সমান হচ্ছে 12। তাহলে এখানে একটাকে 2x ধরেছি মানে এটা বহিকোণ, তাহলে 2x সমান কত হবে, তাহলে 12 দুগুণে 24। ঠিক আছে, বহিকোণ আমরা কত পেলাম, 24। তাহলে এখানে 360 ডিগ্রির সাথে 24কে ভাগ করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। 6 দিয়ে কাটো 4, 6 দিয়ে কাটো 60, 4 15 60, অর্থাৎ 15টি বাহু সংখ্যা হবে কতটা, 15টা। একটি নৌকা স্রোতের দিকে 30 কিলোমিটার যেতে এত ঘন্টা, বিপরীত দিকে এত। স্রোতের দিকে মানে কি, অনুকূলে যাচ্ছে। অনুকূলে 30 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগে, তাহলে গতিবেগ বের করো, তাহলে দূরত্ব বাই সময়, তাহলে 2 দুগুণে 4, 5/2। ঠিক আছে, বাই 2টা উল্টে আবার উপরে চলে গেল, 5 দিয়ে কাটো 6, 6 দুগুণে 12। অনুকূলে গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রতিকূলে গতিবেগ কত হবে, এদিকে 30, এদিকে 3 4 12, 3 15/4। বাই 4টা উল্টে আবার ওপরে চলে গেল, 15 দিয়ে কাটো 2, 4 দুগুণে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে বলা আছে নৌকার বেগ, তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে 12 + 8 20, 20/2 মানে কত, 10 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে বোটের বেগ। আর স্রোতের বেগ বের করতে গেলে কী করতাম, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 হয়ে যেত, এটা আমাদের হচ্ছে স্ট্রিম স্পিড। তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসের। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।